নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা। নির্বাচন চলছে, আর কালকেই শুধুমাত্র শেষ দিন নির্বাচনের প্রচারে সেকেন্ড দফার। আমার সামনে রয়েছে 110 দমদম উত্তরের বামফ্রন্ট মনোনীত প্রার্থী, সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। তিনি এর আগেও অনেকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, শ্রীরামপুর বালি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছে লোকসভায়। সেই দীপশিতা ধর রয়েছে আমার সঙ্গে। আমরা কথা বলে নেব তার কতটা আশা, তিনি কতটা প্রচার করতে পেরেছেন, জেতার ব্যাপারে তার লক্ষ্যটা কি, সেই সব বিষয়ে আপনাদের সঙ্গে আমরা থাকবো। দেখতে থাকুন। প্রথমে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, 2011-তে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, 2016-এ সিপিএম এর তন্ময় ভট্টাচার্য, 2021-এ তৃণমূলের আবার চন্দ্রিমা ভট্টাচার্য, 2026 লড়াই চলছে। কি আমরা বিশ্বাস করি পরিবর্তন হবে। মানুষ পরিষেবা চান, মানুষ উন্নয়ন চান, মানুষ এমন একটা উত্তর দমদম চান যেখানে তোলাবাজি, গুন্ডাগর্দি, মানুষকে ভয় দেখানো, মানুষকে চোখ রাঙানো, এই ব্যবস্থার পরিবর্তন হবে। তার মানে এইখানে যে উত্তর দমদমে যেটা দেখেছি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ, তাহলে কি এবার তুমি সেটাই আশা করছো? আমরা আশা করছি, সাধারণ মানুষ এখানকার আশা করছে, আপামর জনগণ যারা মানে জমা জল থেকে মুক্তি চান, বন্ধ স্কুল থেকে মুক্তি চান, তারা সবাই একসাথে সেটাই আশা করছেন। তৃণমূলের প্রতিটা মঞ্চে যখন তারা বক্তব্য রাখছে, বিভিন্ন নেতা প্রত্যেককেই দেখছি একটা কথাই তারা বিভিন্ন বক্তব্যের মধ্যে বলছে যে সিপিএম শূন্য ছিল, এবারে মহাশূন্যে চলে যাবে, এদের আর কোনো জায়গা থাকবে না। কি বলবে? তৃণমূলের কথার উত্তর দেওয়ার কি আছে? তৃণমূল চোর, তৃণমূল ডাকাত, যাদের অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকে, তারা কাকে কি বললো? তারা যদি লোককে গালাগালি তাহলে বুঝতে হবে তারা ঠিকঠাক জায়গায় আছে। দমদম উত্তরে ঘুরছো এবং দেখতে পাচ্ছ মানুষ, দেখা যাচ্ছে তুমি যেখানে যাচ্ছ অনেক বয়স্ক মানুষ তোমার কাছে চলে আসছে, তারা আশীর্বাদ করছে। আর তোমার অপোজিটে যিনি রয়েছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি উন্নয়নের সব জায়গায় বলছে, মানে এইটা কি কি করেছে, কি কি করবে সেসব বলছে। কি বলবে বিষয়টা? সমস্যাটা হলো, আমি যতদিন ওনাদের প্রচার দেখেছি, সেই প্রচারের মেজরিটিটা জুড়ে রয়েছে বিজেপি কেন খারাপ, বিজেপিকে গালিগালাজ করা, বিজেপিকে আটকাতে হবে। খুব ভালো কথা, আপনি বললেন সিপিএম শূন্য, মহাশূন্য ইত্যাদি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই এলাকার যে প্রতিদিনকার জল জ্যান্ত সমস্যা, সেগুলি নিয়ে ওনারা একবার কথা বলছেন না। জমা জল নিয়ে কথা বলছেন না, নর্দমা পরিষ্কার নিয়ে কথা বলছেন না, মশা নিয়ে কথা বলছেন না, বন্ধ স্কুল নিয়ে কথা বলছেন না, হাসপাতালের খারাপ অবস্থা নিয়ে কথা বলছেন না, সেবাশ্রম ছিল যে বন্ধ হয়ে গেল তা নিয়ে কথা বলছেন না, মিড ডে মিল কর্মচারীদের মাইনে নিয়ে কথা বলছেন না, পুরো কর্মচারীদের মাইনে নিয়ে কথা বলছেন না। তাহলে আলটিমেটলি উনি তো এখানকার মন্ত্রী, মানে এখানকার এমএলএ, তারপরে উনি মন্ত্রী। এমএলএ হিসেবে এই এলাকার মানুষের প্রতি তো ওনার কিছু দায়বদ্ধতা আছে। ওনার কাছ তো খালি মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি বলা নয়। ফলে আমাদের মনে হয়েছে, আমরা প্রথম দিন থেকে এখানকার যে ইস্যু, লোকাল ইস্যু, মানুষের জীবন যন্ত্রণা, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করব মানুষ তাদের বন্ধুকে চিনে নেবেন। একদম। আমি সেই প্রসঙ্গে একটা কথা বলবো যে এরা যেমন পৌর হাসপাতালের আধুনিকীকরণ করেছে এবং মিউনিসিপ্যালিটি হসপিটালে তোমার ডায়ালিসিস একদম বিনামূল্যে করে দিয়েছে স্থানীয়দের জন্য, তারা এটাই কিন্তু বলছে বারবার। আপনি যদি এই এলাকার সাধারণ মানুষ হন, আপনি একবারই পুরো হাসপাতালে যাবেন, সেখানে গিয়ে আপনি যদি চিকিৎসা পান, চিকিৎসার পরিবর্তে আপনি যদি রেফার্ড না হয়ে যান, তাহলে আমার এই সমস্ত কথাগুলো মিথ্যে হয়ে যাবে। যে মানুষ এখানকার থাকেন, যে মানুষ প্রতিদিন এই এলাকার স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল, তারা খুব ভালোভাবে জানেন ওখানকার ভিতরে চিকিৎসার অবস্থা কি। ডাক্তার নেই, নার্স নেই, বেড নেই, কোনো পরিষেবা ওটার মধ্যে নেই। আমরা নিজেরা পশ্চিমবঙ্গে যখন সরকারে ছিলাম, আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা চালু করেছি। ভাতা যে কোনো ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকারী রাষ্ট্র, সেটা তার দায়িত্ব। পিছিয়ে পড়া মানুষ, যে মানুষের সংস্থান নেই, যে মানুষের প্রয়োজন, তাকে দেওয়ার জন্য এটা সরকারের রেসপন্সিবিলিটি। আমরা কখনো লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্য কোনো কিছু, তাকে দান, খয়রাতি, ভিক্ষা, এই একটা কথা বলিনি, এটা একটা অপপ্রচার। 2 নম্বর, আমরা মনে করি নির্বাচনে আপনি যখন নামেন, আপনি যখন ভোট করতে নামেন, আপনি যে ভাতার কথা বলছেন, যে উন্নয়নমূলক কাজের কথা বলছেন, আপনার উপলক্ষ্য কি? আপনার উপলক্ষ্য যদি এম্পাওয়ারমেন্ট হয়, আপনি যদি মনে করেন ক্যাশ ট্রান্সফার হলে মানুষের ভালো হবে, সেই কারণে আপনি ক্যাশ ট্রান্সফার স্কিম নিয়ে আসছেন, তাহলে তো যে ডিএটা প্রাপ্য ছিল এতদিনের, সেই ডিএটা আপনি ডিসবার্স করছেন না কেন?
যদি আপনার উপলক্ষটাই মানুষের হাতে ক্যাশ দেওয়া হয়, তাহলে লক্ষ্মীর ভান্ডার যতটা গুরুত্বপূর্ণ, ডিএটাও তো ততটা গুরুত্বপূর্ণ। আশা কর্মচারীরা, আশাকর্মীরা রাস্তায় নামছেন বারবার তাদের বেতন বাড়ানোর জন্য, সেই বেতন বাড়ানোর জন্য এত আপনাকে দানাই পানাই করতে হলো কেন? যদি আপনি সত্যি ক্যাশ ট্রান্সফারে বিশ্বাস করেন, মহিলাদের এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করেন, আপনি ওটা করতেন। ফলে আমরা মনে করি যে উনি এই ভাতাগুলো, যেগুলো সরকারের সাধারণ মানুষের প্রতি সাহায্য হওয়া উচিত ছিল, তাদের ভালো থাকার কাজ হওয়া উচিত ছিল, তার পরিবর্তে উনি ভোট ব্যাংক তৈরি করে উপলক্ষ নিয়ে এইগুলোকে মার্কেট করার চেষ্টা করেছেন। সেটার আমরা পক্ষপাতী নই। ওনাদের বক্তব্য হচ্ছে 34 বছরে তো মানুষ এসবগুলো পায়নি, কিন্তু এখন যেভাবেই দেখুন মানুষ পাচ্ছে। 30 বছরে তো প্রতি বছর এসএসসি পিএসসি হতো, মানুষ সরকারি চাকরি পেত। প্রতি বছর মাদ্রাসা কমিশনের পরীক্ষা হতো, ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পেত। সেই চাকরি বাকরিগুলো তো লাটে তুলে দিয়েছেন। সেই চাকরি বাকরি লাটে তুলে দিয়ে এখন ওনার মনে হচ্ছে যে বাড়ির ছেলেটা 10-15 হাজার টাকা প্রতি মাস ইনকাম করতে পারতো, তার পরিবর্তে তাকে 1,500 আর তার মাকে 1,500 টাকা দিয়ে তিনি মনে করছেন তিনি বিশাল উন্নয়ন করেছেন। এই 1,500, 3,000 টাকায় তিনি যে প্রতি মাসে তার স্থায়ী 22,000, 25,000, 14,000, 15,000 টাকার সংস্থানটা কেড়ে নিয়েছেন, সেইটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। অভয়াকাণ্ডে তোমরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলে, এবং রাস্তায় আন্দোলন যদি কেউ দেখে থাকে তার সিপিএম এর সমস্ত কর্মীদের দেখা গেছে। সেই অভয়াকাণ্ডের সেই অভয়ার মা আজকে বিজেপিতে দাঁড়িয়েছে এবং তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে যাচ্ছেন, কি বলবে? ভালো, ওনার ইচ্ছা হয়েছে, উনি একজন স্বাধীন দেশের নাগরিক, ওনার অধিকার আছে, ওনার পছন্দের মতো রাজনৈতিক দলকে বেছে নেন, উনি বেছে নিয়েছেন। আমরা মনে করি না বিজেপি একটি দল হিসাবে কেন্দ্রের সরকার যেভাবে যা পরিচালিত হয়েছে তাতে কোনো নারীর সংক্রান্ত অন্যায় তারা বিচার দিতে পেরেছেন, এর আগামী দিনেও পারবেন। ওনার ব্যক্তিগত মত, আমরা এতে বিশ্বাস করি না। উনি নির্বাচনে লড়ছেন, সেটা নিয়ে আমাদের বিরোধিতা করার তো কোনো জায়গা নেই। উনি তো ব্যক্তি মানুষ, ওনার সেই রাইট আছে, সেই অধিকার আছে ওনার মতো করে নির্বাচন লড়ার। তোমার আশেপাশে যেসব বিধানসভাগুলো রয়েছে, সেসব বিধানসভায় বামফ্রন্টের যে প্রার্থী প্রত্যেকেই যুবতী, মানে একদম ইয়ং ব্রিগেড বলা যায়, মানে একদম ইয়ং ব্রিগেডেই ভরসা করছে এবারে বামফ্রন্ট। না, আমার পাশেই কামারহাটিতে যিনি দাঁড়িয়েছেন তার নাম মানস মুখার্জি, যিনি এমএলএ ছিলেন। তিনি সোকল্ড ইয়াং ব্রিগেডের অংশ নন। তিনি আমাদের পার্টির প্রবীণ পোড় খাওয়া মানুষ। আমরা নবীন প্রবীণ মিলিয়ে, আমাদের কাছে সাদা চুল পাকা চুলটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আমি কোন রাজনীতি করি, ইম্পর্টেন্ট আমি কোন রাজনীতির ওপর বিশ্বাস রাখি। যে প্রথম দফার ভোটটা হয়ে গেল 152, 16টা জেলায় 152টা সিটে ভোট হয়ে গেল, তাতে কেউ বলছে 135 পাবো, কেউ বলছে 125। তোমার কি মনে হচ্ছে? আমি গণক ঠাকুর নই, তো আমি এটুকু বলতে পারবো 90%-এর কাছাকাছি ভোট পড়েছে বিভিন্ন জায়গায়। একটাতে তো আতঙ্কও রয়েছে। বহু মানুষ মনে করছেন যদি এবার ভোট না দেন হয়তো পরের বার ভোট থাকবে না। ভোট দিয়ে ভোটের লিস্ট রেখে দিচ্ছেন, ভোটার স্লিপ রেখে দিচ্ছেন। এটা একটা আতঙ্কের ভোটও, এবং এটার প্রয়োজন ছিল না। মানুষ আতঙ্কিত হয়ে ভোট দেবেন কেন? তবে আমরা যেটুকু যা বুঝি, যে ফার্স্ট ফেজের যা ভোট হয়েছে তাতে অলরেডি আমাদের অনেকগুলো সিট হয়ে গেছে। মানে এবারে সিপিএম খাতা খুলছে এবং সেটা খুব ভালোভাবেই। অবশ্যই, একদম তাই। মানে তোমার, মানে গণক ঠাকুর বলছি না, যেহেতু তুমি দীর্ঘদিন প্রচার করছো, বুঝতে পারছো, তোমার কতটা মনে হচ্ছে? অবশ্যই এবার আমাদের খুবই ভালো রেজাল্ট হবে। বিধানসভার মধ্যে অনেকগুলো মানুষ, তারা রুটি রুজির কথা বলবেন, তারা জাত পাত মন্দির মসজিদ এসবের কথা বলবেন না। কিন্তু বিজেপি এসে সেই জাতপাত নিয়েই তাদের মূল ইস্যু তারা রাখছে, হিন্দু মুসলিম সহ অন্যান্য কিছু, কি বলবে বিষয়টা? এটা ওদের রাজনীতি। ওরা চায় যে গরিব খেটে খাওয়া মানুষ সে তার রুটি রুজির কথাটা ভুলে যাক। তারা সে শ্রম বিল নিয়ে এসছেন, সেই শ্রম বিলে তো বেসিক্যালি 8 ঘন্টা কাজ করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। মিনিমাম যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা সরকার আগে শ্রমিক মানুষদের দিত, সেইটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। ওরা চাইবেনই সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে, এবং মানুষ যাতে সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়তে না পারেন, কথা বলতে না পারেন, তাই তাদের আগেই মন্দির মসজিদে লড়িয়ে দিতে। তারা মন্দির মসজিদের লড়াইয়ে ব্যস্ত থাকবেন, আর তাদের লাভের গুড়, তাদের শ্রমের সমস্ত যা উপার্জন, সেগুলো অন্য কেউ নিয়ে যাবে। যেহেতু বিজেপি বিহারে এসআইআর করে সাকসেস হয়েছে, এই বাংলায় এসআইআর করেছে, এবং এসআইআর এর নাম যেমন বলেছে ভুতুরে ভোটার, মৃত ভোটার বাদ গেছে, তার সঙ্গে বহু বৈধ ভোটার, প্রায় 91 লক্ষ ভোটার বাদ গেছে। এটা বিজেপির ফায়দা হবে না বুমেরাং হবে? আমার তো মনে হয় বুমেরাং হবে। কারণ বহু মানুষ, স্পেশালি হিন্দু মতুয়া মানুষ, যারা খানিকটা বিজেপির উপর ভরসা করেছিলেন, যখন বিজেপি বলেছিল যে এসআইআরে হিন্দুদের কিছু হবে না,
আমরা দেখলাম যাদের নাম কাটা গেল তার মধ্যে 70% লোক তারা হিন্দু মানুষ। ফলে একটা বিপুল অংশের মানুষের বিশ্বাসভঙ্গ হয়েছে, তারা বুঝতে পারছে বিজেপি আসলে হিন্দুদের পার্টি নয়, বিজেপি বড় লোকদের পার্টি। আপনি যদি গরিব হিন্দু হন, বিজেপি আপনার পাশে দাঁড়াবে না। দমদম উত্তরে যদি জিতে আসো, কোন কোন সমস্যা যেগুলো মনে হচ্ছে যে এগুলো আমি এসেই যদি জিতে আসি তাহলে আমি এগুলো করবো? আমাদের প্রথম 5টা যেটা প্রায়োরিটি সেটা হলো, এক, এখানকার নিকাশি ব্যবস্থা, সেটাকে ঢেলে সাজানো। এই এলাকার খালগুলোকে সংস্কার করা, এই এলাকার পুকুরগুলোকে সংরক্ষণ করে সংস্কার করে এই যে সারফেস ওয়াটার ফ্লো সেটা কমিয়ে জল জমার সমস্যাটাকে মুক্তি দেওয়া। 2 নম্বর, পানীয় জলের সুব্যবস্থা করা। আমাদের যে মিউনিসিপ্যালের হসপিটাল, সেই হসপিটালকে ঢেলে সাজানো। আর 3য় নম্বর হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় ছোট হোম বেসড ইন্ডাস্ট্রি, সেখানে বহু মানুষ কাজ করেন, সেটা গেঞ্জির কারখানা হতে পারে, ছাতার শিক তৈরির কারখানা হতে পারে, তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, তাদের একটা ন্যূনতম বেতন প্রোভাইড করা। যে ডেলিভারি ওয়ার্কাররা রয়েছেন যারা আমার এখানে কাজ করেন, তাদেরও অ্যাক্সিডেন্ট কভার থেকে শুরু করে সামাজিক সুরক্ষা সেগুলোর আওতায় আনা। আমাদের যে বন্ধু স্কুল, সেই বন্ধু স্কুল খোলা। আপাতত এগুলি। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছো? চন্দ্রিমা ভট্টাচার্য, সৌরভ শিকদার? আমরা এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। তৃণমূল বনাম বামপন্থীদের দ্বিমুখী লড়াই হচ্ছে, এবং আমরা আশা করব সেই লড়াই আমরা বিজয়ী হব। এই মুহূর্তে বামফ্রন্টের যে কজন স্টার ক্যাম্পেনার আছে তার মধ্যে দীপশিতা ধর একদম ওয়ান অফ দ্য বেস্ট। কি বলবে? আমি মনে করি না আমরা স্টার ক্যাম্পেইনার। আমি মনে করি আমাদের পার্টির একটাই স্টার, সেটা হলো ওই হ্যামার অ্যান্ড সিকেল, আর তার উপরে যে স্টারটা রাখা থাকে। আমরা আলটিমেটলি ওই লাল ঝান্ডার প্রতিনিধি হিসাবে প্রচার করি, নির্বাচনে লড়ি বা অন্য যে কোনো কাজ করি। আমাদের মধ্যে ঠিক স্টার, সান, মুন এগুলো হয় না। কিন্তু দেখা যায় দীপশিতা ধর যখন বক্তব্য রাখে যে কোনো মঞ্চে, পথ চলতি মানুষেরা দাঁড়িয়ে, তারা কোন দলের তাকেও জানে না, কিন্তু তারা দাঁড়িয়ে দীপশিতা ধরের বক্তব্যটা পুরো শুনে যায়। কি মনে হয়? তার কারণ আমরা দীপশিতা ধর বলে নই, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা তো খালি মাইক পেলেই কারোর নামে গালমন্দ করা, কাউকে 4টে বাজে কথা বলা, ভাড়ামি করা যাকে বলে, সেগুলো করি না। আমরা রাজনীতির কথা বলি, এবং আমি বিশ্বাস করি বাংলার বেশিরভাগ মানুষ তারা রাজনীতির কথাই শুনতে চান। তারা একটা বাইনারির মধ্যে পড়ে গেছেন, একটা রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেওয়া, আর কাকে একটা বলেছে জানো, যোগী আদিত্যনাথের সাথে, তুমি আমাকে রক্ত দাও। যোগী আদিত্যনাথ বলেছে এটা, হ্যাঁ। স্বামীজি বলেছে, এটা স্বামীজি বলেছে। স্বামী বিবেকানন্দকে রক্ত চাইয়ে দিয়েছেন। মানুষ একটা এইরকম কুশিক্ষিত বাইনারির মধ্যে পড়ে গেছে। তার বিপরীতেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা আশা করব মানুষ কুশিক্ষার পরিবর্তে শিক্ষার আলোকে বেছে নেবে। এক হচ্ছে অনুব্রত মণ্ডল এবং বাইরন বিশ্বাস একদম ক্যামেরার সামনে বলছে যে, অনুব্রত মণ্ডল বলছে যে 130টা পাবো 152টার মধ্যে, কিন্তু এখন বলছি 15-16টা। হঠাৎ এই বক্তব্য কেন? এবং বাইরন বিশ্বাস বলছে আমি সহ আরো 2-3জন নেতা, জাকির হোসেন, আমিরুল ইসলাম, এরা হেরে যাবে। হঠাৎ এরকম কথা কেন বলছে? কি মনে হচ্ছে? সে আমি বলতে পারবো না। এবং বাইরন সম্পর্কে তো আমরা যা জানি, বাইরনের কথাবার্তা, কিছুদিন আগে বললো অধীর চৌধুরী আমার ওনার গুরু, তারপর বললো মোহাম্মদ সেলিম ওনার গুরু, তারপরে নির্বাচনের দিন যা সব কাণ্ড করলো, আমি জানি না ওরা কি বলছেন। তবে যদি ওনারা সত্যিটা বুঝে যেতে পারেন খুব ভালো। ওনারা সত্যিটা বুঝুন, ওনার পায়ের তলায় মাটি চলে গেছে, ওনারা বুঝুন ওনাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবং মানুষ ওনাদের সাজা দিতে প্রস্তুত। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে 110 দমদম উত্তর, ফেরাও 77। তোমারই একটা পেজে আমি এটা দেখলাম, যদি একটু ব্যাখ্যা করো। 77 সালে একটা পরিবর্তন হয়েছিল। 77 সালের 71 থেকে 77 মতো সবাই জানি কি ভয়ঙ্কর আধা ফ্যাসিস্ট সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। 77-এ আমরা জিতেছি। 77-এ মানুষ জিতেছে, গরিব খেটে খাওয়া মানুষ একসাথে মাথা উঁচু করে জিতেছে। আমরা চাইব 77-এর সেই লড়াইয়ের মেজাজ, সেই জেতার স্বর, সেটা আবার প্রতিধ্বনিত হোক, আবার প্রতিফলিত হোক। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।